সবাইকে সালাম এবং স্বাগতম আমার IELTS এর রাইটিং ক্লাসে। আজ এই ক্লাসে যা থাকবে সে সম্পর্কে আমি একটু সাধারণভাবে আলোচনা করে নেই। আমরা এখানে একটি গ্রাফ দেখছি। আমি আজ বলে রাখি আমি টাস্ক 1 রাইটিং টাস্ক 1 নিয়ে আলোচনা করব। এর আগে বলেছি আমরা টাস্ক 1 এ কোনো ধরনের গ্রাফ অথবা চার্ট অথবা ছবি অথবা প্রসেস নিয়ে আলোচনা করতে হয়। তো আমি যা সাধারণত দেখি যে গ্রাফটাই যদি আপনি বুঝতে পারেন সেটা দিয়ে কিন্তু আপনি অন্যান্যগুলো চার্ট অথবা অন্য প্রসেস লিখারও আপনি কিন্তু একটি ফাউন্ডেশন হয়ে যাবে আপনার জন্য। আপনি বুঝতে পারবেন। যদিও vocabulary আপনাকে একটু আলাদাভাবে লিখতে হবে, বাট আপনি বুঝবেন যে কিভাবে আপনাকে বর্ণনা করতে হবে। তো এখানে আমি একটা সিম্পল গ্রাফ দেখিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রাফটাতে আপনারা যদি দেখুন যে এখানে এটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস আর এটাকে বলি আমরা ওয়াই অ্যাক্সিস। এখানে এক্স অ্যাক্সিসে কিছু বছর আছে 2006, 7, 8 এরকম বছর আছে। আর এইদিকে আছে আপনার পার্সেন্ট। আর এখানে একটা হেডিং আছে যে রেট অফ আনএমপ্লয়মেন্ট ইন দ্য ইউকে। তো আমি একটু সাধারণভাবে আপনাদেরকে বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদেরকে এরকম একটা গ্রাফ থাকবে এবং এটার উপরে 150 শব্দ লিখতে হবে। তো এইটাকে যদি আমি লিখা শুরু করি, আমি বাংলাতে একটু আলোচনা করে দেই তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে এখানে বিষয়টা হলো কি, বেকারত্বর কেমন হার, প্রতি বছরে বেকারত্বের কেমন হার বাড়ছে অথবা কমছে। তো এটা দেখানোর জন্য এখানে দেখিয়েছে কত পার্সেন্ট হারে এটা বেকারত্বটা কেমনভাবে বাড়ছে অথবা কমছে। এখানে 0 থেকে 12 পর্যন্ত 12% আছে এবং এখানে 2005 থেকে 2010 সাল পর্যন্ত আছে। তো আমি যদি একটু বাংলাতে শুরু করি, দেখুন 2005 সালে কিন্তু ছিল একেবারে কম। সেই কম থেকে একটু বেড়েছে। আমার কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। একটু বেড়েছে। বেড়ে এটা 2006 থেকে 2007 এই পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এটা কিন্তু একই রকম ছিল। তারপর 2007 থেকে এটা কিন্তু এখানে যেমন অল্প একটু বেড়েছে, এখানে কিন্তু বাড়ার মাত্রাটা একটু বেশি। তারপরে এটা একটু ঢেউ খেলে আবার নিচে নেমেছে এবং 2009 থেকে 2010 সালে এই বাড়াটা এবং এই বাড়াটা এবং এই বাড়াটা, এই 3টা বাড়ার মাঝে কিন্তু পার্থক্য আছে। দেখুন এখানে কিন্তু বেড়েছে খুবই ভালোভাবে, খুব সাডেন চেঞ্জ হয়েছে এবং এটা একেবারে উচ্চবিন্দু অথবা পিকে গিয়েছে। তো এই যে কথাগুলো আমি বাংলাতে বললাম, এগুলোকেই যদি আপনি ইংরেজিতে রূপান্তর করে 150 শব্দ লিখতে পারেন, সেটা তার জন্যই আপনি কিন্তু ভালো মার্কস পাবেন। তো 150 শব্দ লিখার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে 2-3 লাইনে। ইন্ট্রোডাকশন লেখার পরে আপনারা তারপর বডি প্যারাগ্রাফ লিখবেন। বডি প্যারাগ্রাফে অনেকেই যেটা করেন সেটা হলো যে অনেকেই 2 ভাগে ভাগ করে স্প্লিট করে লিখে, অনেকেই জাস্ট একটা প্যারাগ্রাফই লিখে। সো এটা কোনো আসলে রুল নেই যে আপনি কয়টা প্যারাগ্রাফ লিখতে হবে। এটা ডিপেন্ড করে। এখানে তো আমি একটা সিম্পল গ্রাফ দেখিয়েছি। অনেক গ্রাফ থাকে যে অনেক কমপ্লেক্স, যেমন এখানে একটা লাইন গ্রাফ, কিন্তু এখানে কিন্তু অন্য কিছু ডেটা দিয়ে আরো লাইন গ্রাফ দেখাতে পারতো, তাহলে এটা আরো কমপ্লেক্স হতো। সেক্ষেত্রে আপনি অনেক ইনফরমেশন থাকতো এবং অনেক প্যারাগ্রাফ করে লিখতে পারতেন। সো আমি আজ আশা করব যে এই ক্লাস শেষে আমরা এইরকম গ্রাফকে আমরা কিভাবে ডেমনস্ট্রেট করতে হয় অথবা কিভাবে আলোচনা করতে হয় সেটা আমরা বুঝতে পারবো। তো প্রথমেই শুরু করব, আমরা যখন গ্রাফ বেড়ে যাবে তখন আমরা কি ধরনের vocabulary ইউজ করব। আমি এখানে কয়েকটি vocabulary দিয়েছি: ইনক্রিজ, জাম্প, রাইজ, ক্লাইম্ব, গো আপ, লিপ, সোর, রকেট। এগুলো হলো verb form। আমি এগুলো noun ফর্মও দিয়েছি, যেমন an increase, a jump, a rise, a climb, an upturn। এখানে verb form এবং noun ফর্মগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। কেন জানতে হবে? আপনারা আমার লেকচারগুলো আরেকটু পরে আপনি বুঝতে পারবেন। এখানে একটু বলে রাখি, আমরা কিন্তু vocabulary শিখলেই হবে না। আমাদের vocabularyর মাঝে ডিফারেন্স, যেমন increase এবং rocket, দুটার মাঝে কিন্তু অনেক পার্থক্য আছে। ইনক্রিজ ও বাড়া, আর রকেট মানে কিন্তু খুব বেশি বেড়ে যাওয়া।
সো যদি ১ থেকে ১০ বাড়ে সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমার স্লাইট ইনক্রিজ হয়েছে। কিন্তু যদি ১ থেকে ১০০ হয়ে যায় সেক্ষেত্রে আমি কিন্তু বলতে হবে যে রকেট, অথবা ইনক্রিজ সেক্ষেত্রে ব্যবহার করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে বলতে পারবো যে ইনক্রিজ ড্রামাটিক্যালি, আমার বেড়েছে অনেক বেশিভাবে। সো আমাদের কিন্তু প্রতিটা শব্দ বুঝতে হবে এবং শব্দগুলো কিভাবে ব্যবহার করবো তাও কিন্তু আপনারা একটু জেনে নিতে হবে। আসুন আসুন এখন আমরা দেখি যে কমে গেলে আমরা কি ধরনের vocabulary ইউজ করব। যখন কমে যায় তখন আমরা সহজ কিছু vocabulary আ বা ফর্ম হলো fall, decline, decrease, reduce, go down, এগুলো আমাদের সহজ vocabulary কমে যাওয়ার ক্ষেত্রে। আর এখানে এরপর আছে কিছু plummet, plunge, sink, এই ৩ টা আসলে মানেই বোঝাচ্ছে যে খুব বেশি কমে যাওয়া। সেক্ষেত্রে এই ৩ টার জন্য আমরা কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করব না। এর আগের স্লাইডে আমি বলেছি, আমরা এই ৩ টা শুনলেই আপনাকে বুঝতে হবে এবং এই ৩ টা আপনি তখনই ব্যবহার করবেন যখন খুব বেশি কমে গিয়েছে। আর এখানে ড্রপ ব্যাকটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। ড্রপ ব্যাক হলো কমে আবার উঠে যায়। সেই ক্ষেত্রে আমরা ড্রপ ব্যাকটা ব্যবহার করব। আর এখানে এরপর আমি নাউন ফর্মও আছে, এ ফল, এ ডিক্রিজ, এ ড্রপ, রিডিউস এর কিন্তু রিডাকশন, এই রিডিউস না। এ ডিক্লাইন, তারপর আমি এখানে আছে যে গো ডাউন। সো এই নাউন ফর্মগুলো এবং আমি ভার্ব ফর্মগুলো দিয়েছি। আপনাদের ১ম এই vocabulary গুলো যখন আমি বলছি আপনাদের কাছে একটু লেকচারটা একটু আগোছালো মনে হতে পারে, কিন্তু একটু পরে আমি সবগুলোকেই কিন্তু গুছিয়ে আপনাদের কাছে ডেলিভার করব। সো আপনারা একটু আমার সঙ্গে থাকতে হবে পেশেন্স নিয়ে। জি, এখন আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর কেরামতি দেখব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দিয়ে আসলে কি হয়? কেন আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব শিখব? আমি এর আগে বলেছি যে আপনারা কিছু vocabulary শিখবেন এবং সেই vocabulary র সঙ্গে টাস্ক 1 এর জন্য আপনার কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ও কিছু শিখতে হবে। তবে অনেক বেশি কিছু না। অল্প কয়েকটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যদি আপনারা শিখতে পারেন কিছু vocabulary র সঙ্গে, তাহলে কিন্তু আপনারা অনেক ভালোভাবে আপনাদের গ্রাফ বা আপনাদের চার্ট আপনারা বর্ণনা করতে পারবেন। এখানে আপনারা একটা জিনিস দেখুন, অ্যাডজেক্টিভ মানেটা কি? অ্যাডভার্ব মানেটা কি? এটা আমরা ছোটকাল থেকে জানি। একটা বেসিক জিনিস আমি বলি, অ্যাডজেক্টিভ বসে সবসময় নাউনের আগে। আমরা এর আগে আপনাদের কিন্তু মনে আছে, আমি একটু আপনাদেরকে বলে দেই, আমরা কিন্তু যখন বেড়ে যাওয়া এবং কমে যাওয়া শব্দ অর্থগুলো শিখেছিলাম, verb ফর্ম এর পর আমরা কি শিখেছিলাম? নাউন ফর্মও কিন্তু আমরা শিখেছিলাম। সো সেখানে শেখার যে কারণ সেটা আমি এখন বলব। ধরুন আমরা একটা শব্দ শিখেছিলাম ফল। ফল মানে কমে যাওয়া। ফলের verb ফর্ম হলো, ফল হলো এর verb ফর্ম। আর এ ফল হলো এটার নাউন ফর্ম। সো verb ফর্ম কেন শিখেছিলাম? নাউন ফর্ম কেন শিখেছিলাম? কারণ অ্যাডজেক্টিভ সবসময় বসে নাউনের আগে। অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, অ্যাডভার্ব বসে ভার্বের পর। তাহলে আমরা কি শিখলাম? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ভার্ব প্লাস অ্যাডভার্ব। সো এখানে দেখুন, এ ফল, এটা হলো আমার নাউন, এর আগে বসেছে স্পেকটেকুলার। স্পেকটেকুলার হলো আমার অ্যাডজেক্টিভ, এই জন্য এটা আমার নাউনের আগে বসেছে। আর এখানে ফল স্পেকটেকুলারলি, এখানে আমার ফলটা হলো ভার্ব আর স্পেকটেকুলারলিটা হলো আমার অ্যাডভার্ব। সো আমার এখানে কিন্তু এ উঠে গিয়েছে কারণ এ ফল হলো নাউন। সো আমি এখানে দেখলাম যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দিয়ে কিভাবে আমরা একটা শব্দকে পরিবর্তন করতে পারবো। এখন আমরা কেন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব শিখবো? কারণ আমরা হলো যে দেখুন, একটা সেন্টেন্স স্ট্রাকচারকে চেঞ্জ করতে হলে আমার ওই সেন্টেন্স স্ট্রাকচারে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে আমার জানতে হবে এবং এই জানার জন্য কিন্তু আপনি বিশাল কিছু শিখতে হবে না। আমি যে স্লাইডে বলেছি এইটাই যদি আপনি ফলো করেন, আর একটু আপনার দরকার হলে আপনি কোনো বই দেখে নিতে পারেন, তবে বেশি ঝামেলায় না গিয়ে এটাই যদি আপনি সহজভাবে বুঝতে পারেন, আমার মনে হয় আপনি ভালো করতে পারবেন। এখন দেখুন এখানে এই গ্রাফটাতে আমরা কখন স্পেকটাকুলার বা ড্রামাটিক ইউজ করব আর কখন আমরা
স্লাইট ইউজ করব। স্লাইটটাও কিন্তু আমার একটা অ্যাডজেক্টিভ। আর স্লাইটলিটা হলো অ্যাডভার্ব। সো এখানে স্পেকটাকুলার এবং ড্রামাটিক হলো যে বড় কোনো পরিবর্তন। ধরুন ১ থেকে ১০০ তে পৌঁছে গিয়েছে। হঠাৎ সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব স্পেকটাকুলার, ড্রামাটিক। সাডেন এবং শার্প এটা হলো যে ধরুন ১ থেকে ১০ এ না গিয়ে ১ থেকে ৩০ হয়ে গেল। সেটাকে আমরা বলব যে সাডেন, শার্প। এটা সাধারণত সাডেন, শার্প বোঝানো হয় অল্প পরিবর্তনের ক্ষেত্রে। আর সাবস্ট্যান্সিয়াল, সিগনিফিক্যান্ট এগুলো হলো যে খুব বেশি হঠাৎ করে হয় নাই। যেমন ড্রামাটিক চেঞ্জও হয় নাই, শার্পও হয় নাই। এই ২ টার মাঝখানেই পড়বে সিগনিফিক্যান্ট। সো এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আমি শুধু এখন আপনাদেরকে সহজভাবে এগুলোই জানিয়ে রাখলাম। এখানে আমি আরো কিছু আম কেরামতি দেখাবো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর। এখানে দেখুন আমি হেডলাইন দিয়েছি মিডিয়াম এবং কন্টিনিউয়াস কেরামতি। সো মিডিয়াম এবং কন্টিনিউয়াস কেরামতি আসলে এখানে আমি যা বুঝাতে চেয়েছি সেটা হলো যে যখন খুব বেশি না, খুব কমও না, মাঝামাঝি ধরনের পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি মডেস্ট, স্লাইট, মার্জিনাল এরকম ধরনের অ্যাডজেক্টিভ। এখানে আমি এক্সাম্পল দিয়েছি। অ্যাডভার্ব আমি হবে অবশ্যই মডেস্টলি, স্লাইটলি, মার্জিনালি সেটারও আমি এক্সাম্পল দিয়েছি। আর কন্টিনিউয়াস যখন কোনো কিছু ঘটে, ধরুন কোনো একটা জিনিস ১ থেকে ৫ হলো, ৫ থেকে ১০ হলো, ১০ থেকে ১৫ হলো, ১৫ থেকে ২০ হলো। এই যে কন্টিনিউয়াসলি, গ্র্যাজুয়ালি, কন্টিনিউয়াসলি যে বেড়ে যাওয়া, স্টেডি যে বাড়া, এটা এই ধরনের কন্টিনিউয়াস জিনিসগুলোকে বোঝানোর জন্য আমরা স্টেডি, কনসিস্টেন্ট, গ্র্যাজুয়াল এসব ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। তো এতক্ষণ আমরা যা শিখলাম তা যদি আমরা একটু এপ্লাই করি দেখি আমরা কি হয়। আমি একটু ভেঙে আপনাদেরকে বলছি। আমরা শব্দ অর্থ শিখেছিলাম ফল, ফল মানে কমে যাওয়া। ফলের আমরা শিখেছিলাম যে ফলটা হলো যে বা ফর্ম। তো এখানে ফলের পর আমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করেছি স্টেডিলি। ঠিক আছে? সো আমরা এখানে যে আমি এক্সাম্পলটা যদি পড়ি, "The consumption of chocolate fell steadily" এখানে এটা অতীতকাল ছিল এজন্য আমার টেন্সটা চেঞ্জ হয়েছে অ্যা fell এবং আমি কিন্তু এরপর steadily ব্যবহার করেছি। সো এখানে দেখুন ভার্বের পর কিন্তু আমার অ্যাডভার্ব এসেছে। সো আমার কিন্তু অ্যাডভার্ব জানতে হবে। আমরা জানি যে steadily র অ্যাডজেক্টিভ কিন্তু স্টেডি। সো এখানে আমি ধরুন যদি আমি এরকম শব্দ ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমি ফলের নাউন জানতে হবে, ফলের ভার্ব জানতে হবে, ফলের আমার স্টেডি কি অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ এগুলো আমাকে কিন্তু বুঝতে হবে। এজন্যই আমি কিন্তু আগের লেকচারগুলোতে আপনাদেরকে অনেক গ্রামার শিখিয়েছি। আপনাদের কাছে হয়তোবা বোরিং মনে হয়েছে। কিন্তু এখানে আরেকটা দেখুন আমি আরো ২ টো উদাহরণ দিয়েছি। এখানে উদাহরণগুলোতে ফ্লাকচুয়েট, ফ্লাকচুয়েটটা ছিল আমার শব্দ অর্থ ফ্লাকচুয়েট মানে হলো ফ্লাকচুয়েট আমি আপনাদেরকে বলিনি। ফ্লাকচুয়েট মানে হলো কোনো কিছু বাড়া কমা। ধরুন একবার ১ থেকে ১০ এ গেল, আবার ১০ থেকে ১৫ তে আসলো, আবার ১৫ থেকে ২০ এ গেল, আবার ২০ থেকে ২৫ এ গেল। তখন কিন্তু এরকম একটা ঢেউ খেলানো হয়। এই ধরনের জিনিসকে আমরা বলব ফ্লাকচুয়েট। এখানে ফ্লাকচুয়েটটা হলো আমার শব্দ অর্থ আ আ ফ্লাকচুয়েট একটা vocabulary ফ্লাকচুয়েট এর ভার্ব ফ্লাকচুয়েট এর পর আমার ইউজ করেছি আমরা ওয়াইল্ডলি। ওয়াইল্ডলিটা হলো আমার অ্যাডভার্ব। আরেকটা আমি দেখি যে এখানে আমি আমার বেস শব্দ অর্থ হচ্ছিল ড্রপ। ড্রপটা এটা এখানেও পাস্ট টেন্স। সো ড্রপড এখানে সিগনিফিক্যান্টলি আমি কিন্তু সিগনিফিক্যান্টলি এটা হলো আমার অ্যাডভার্ব। সো আমরা দেখলাম যে কিভাবে আমরা ভার্ব এবং অ্যাডভার্ব দিয়ে আমরা কোনো সেন্টেন্স লিখতে পারি। এখন যদি আমি একই সেন্টেন্সকে ভার্ব এবং অ্যাডভার্ব না দিয়ে আমি যদি অ্যাডজেক্টিভ এর সঙ্গে নাউন ফর্মটা ব্যবহার করি তাহলে কি দাঁড়ায় দেখুন। আমার এখানে একই সেন্টেন্স সে আগের সেন্টেন্সটাকে আমি ইউজ করলাম। আপনারা মনে রাখতে হবে এখানে কিন্তু যখন অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয় সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হলো দেয়ার ইজ or there was or there were এক্ষেত্রে আপনারা যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝেন যে সেইটা আপনারা বুঝতে পারছেন। সো এখানে যেহেতু অতীতকাল এখানে আমি ব্যবহার করছি দেয়ার ওয়াজ। আমি সবসময় নাউন কিন্তু ফলের নাউন ছিল কিন্তু এ ফল। ফল আর নাউন হলো এ ফল। আর এটার অ্যাডজেক্টিভ হলো স্টেডি। আমরা কিন্তু এর আগে ইউজ করেছিলাম
ফেল স্টেডিলি, বার প্লাস অ্যাডভার্ব কিন্তু এখানে আমি ইউজ করেছি স্টেডি ফল। একইভাবে আমি ইউজ করেছি ওয়াইল্ড ফ্লাকচুয়েশনস। ওয়াইল্ড হলো আমার এখানে, দেখুন আমার এখানে ওয়াইল্ডটা হলো কিন্তু আমার এখানে অ্যাডজেক্টিভ, যার অ্যাডভার্ব ছিল ওয়াইল্ডলি, আর সেক্ষেত্রে ভার্ব ইউজ করেছি এবং ভার্বের পর ইউজ করেছি। কিন্তু এখানে আমি কিন্তু দেয়ার ওয়ার ওয়াইল্ড ফ্লাকচুয়েশনস। একইভাবে দেয়ার ওয়াজ এই ড্রপটা হলো আমার নাউন, দেয়ার ওয়াজ এ সিগনিফিক্যান্ট ড্রপ। সো আমি কিন্তু একই শব্দ কিভাবে আমি একই সেন্টেন্স আমি কিভাবে দুই ধরনেই আমি কিন্তু লিখছি। এখন কেন আমি এই দুই ধরনের শিখছি? কারণ আমাদের সেন্টেন্স কিন্তু একটু চেঞ্জ করে লিখতে হবে। আমি একটা লাইন বর্ণনা করলাম যে এখানে ২০০১ থেকে ২০০৫ সালে আমার একটা জিনিস বেড়েছিল, আমি লিখেছি। আবার লিখতে হবে যে আমার কমেছে। সো সেক্ষেত্রে আমি যদি সেন্টেন্স স্ট্রাকচারটাকে, প্রথম স্ট্রাকচারটা যদি আমি লিখি যে বার প্লাস অ্যাডভার্ব দিয়ে, তারপর আরেকটা সেন্টেন্সকে যদি আমি লিখি নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করে নাউনের আগে, সেক্ষেত্রে কি হলো, আমার সেন্টেন্সটা ভ্যারিয়েশন আসলো। আর এক্ষেত্রে আমি ভালো মার্কস পেতে পারি এবং এটা আমাদেরকে জানতে হবে যদি আমি সুন্দর করে লিখতে চাই। এখন আমি যা আজ শিখিয়েছি আপনাদেরকে, সেটা আমরা একসঙ্গে যদি আমি একটা গ্রাফকে লিখতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? এখানে আমি দেখুন এটা একটি গ্রাফ আমি একটি বই থেকে নিয়েছি। বইটার আমি বলে দেই। বইটা নিয়েছিলাম আমি বাঙালি একজন রাইটার যার নাম আবুল হাসনাত মোহাম্মদ তায়েব। ওনার বইটা থেকে আমি ছবিটা নিয়েছি। আসলে আমি বাংলায় এই বইটা অনেক কষ্ট করে জোগাড় করেছি যাতে আমি একটু লিখতে পারি। এছাড়াও আজ আমি আমার লেকচারে যেহেতু বলা শুরু করেছি, আমি কয়েকটি ওয়েবসাইট ডমিনিক্স আইএলস থেকে আমি আমার অনেক রিসোর্স নিয়েছি। তো আসুন আমি ফিরে যাই। আমি এইটাকে আমি আজ এই গ্রাফটাকে আমি লাইন গ্রাফটাকে লিখবো। লাইন গ্রাফটার টপিক ছিল, কোশ্চেন থাকবে এরকম যে এক্স ফুড কোম্পানির প্রফিট আপনার বিভিন্ন মাসে, এখানে মাস দেখুন জানুয়ারি ২০০০ সাল থেকে জুলাই ২০০৫ সাল পর্যন্ত কিভাবে লাভ হয়েছে এক্স ফুড কোম্পানি, সেটা আপনি ১৫০ শব্দে লিখতে হবে। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো ইন্ট্রোডাকশন, তারপর বডি প্যারাগ্রাফ আর কনক্লুশন। অনেকে বলে লিখতে হবে, অনেকে লিখতে হবে না। আপনার ইচ্ছা করলে কনক্লুশন লিখতে পারেন। আমি দুই একটা কথা কনক্লুশন নিয়ে বলবো, তবে আমি বেশিরভাগ আলোচনা করব ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন এবং বডি প্যারাগ্রাফ কিভাবে লিখবেন। তো আসুন আমরা এখন শুরু করি। এই গ্রাফটা আগে আপনারা ভালো করে দেখুন। এখানে দেখুন জানুয়ারি ২০০০ সাল থেকে এটা বেড়েছে, বেড়ে আপনার এখানে জানুয়ারি ২০০১, এই ১ বছরে যা হয়েছে এখানে কিন্তু একটা গ্র্যাজুয়াল ইনক্রিজ হয়েছে। এখানে কিন্তু র্যাপিডলি বাড়েনি, আস্তে আস্তে বেড়েছে। তারপরে কিন্তু জানুয়ারি ২০০১ থেকে জানুয়ারি ২০০২ সাল পর্যন্ত কিন্তু এরপর কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি। এখানে একেবারে আপনার কোনো রিমেইন্ড আনচেঞ্জ ছিল, একেবারে লেভেল অফ ছিল। তারপরে এরপরে দেখুন একটু স্লাইড ড্রপ হয়েছে। স্লাইড ড্রপ হয়ে জুলাই ২০০২ সালে একেবারে স্লাইড ড্রপ হয়ে এখানে একটু নিচে নেমেছিল। তারপরে কিন্তু র্যাপিডলি ড্রামেটিক্যালি বেড়ে একেবারে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছেছে। সেটা ছিল জানুয়ারি ২০০৪ সালে। তারপরে সেটা আবার খুব র্যাপিডলি কমে জানুয়ারি ২০০৫-এ কিন্তু আপনার একেবারে সর্বনিম্ন বিন্দুতে নেমেছে। তো এই কথাগুলোকেই আমি বাংলাতে আপনাদের জন্য আমি বাংলাতে বলেছি, আমি ইংরেজিতে কিভাবে লিখতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বডি প্যারাগ্রাফ লেখার আগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ইন্ট্রোডাকশনটা লিখবো। ইন্ট্রোডাকশনের জন্য ফর্মুলা আমি এখানে একটা ফর্মুলা ব্যবহার করেছি। আপনারা প্রথমে দিস ব্যবহার করবেন, তারপরে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, প্রসেস, ফ্লো চার্ট। এটা আমি যেইটাই হয় সেটা পরবর্তী আমার অন্যান্যগুলোর জন্যই আমি সহজ করে নিচ্ছি। আর আপনারা সবগুলোর জন্যই এই ফর্মুলাটা ইউজ করে ইন্ট্রোডাকশন লিখতে পারবেন। তারপর আপনি shows, illustrates, describes, represents, demonstrates, lists যেকোনো একটি vocabulary আপনারা ব্যবহার করবেন। এখানেও আপনি ধরুন আমরা ইউজ করলাম this, line graph, shows। তারপর আমি যাব টপিক, কোন টপিক নিয়ে আমার জিনিসটা। আমরা দেখেছি যে আমার টপিকটা হলো এক্স ফুড কোম্পানির প্রফিটটা আমাদের টপিক এখানে। তো আমি লিখলাম যে
দেখুন আমি এখানে সেই টপিকটা লিখেছি যে প্রফিট অফ এক্স ফুড কোম্পানি। তারপর আমাকে লিখতে হবে যে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড হলো জানুয়ারি ২০০০ থেকে জানুয়ারি ২০০৫। সো আমাদের এটা হয়ে গেল কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন। এখন বডি প্যারাগ্রাফ লেখার জন্য আমি ৫ টি পয়েন্টকে ব্যবহার করেছি। ৬ টিও করা যেত কিন্তু আমি ৫ টি করেছি। প্রথম ১ নাম্বার পয়েন্ট মুনাফা স্থিরভাবে বেড়েছে। প্রফিটটা গ্র্যাজুয়ালি বেড়েছে। দেখুন এখানে প্রফিটটা কিন্তু গ্র্যাজুয়ালি বেড়েছে। ২ নম্বর পয়েন্টটা কিন্তু এখানে দেখুন প্রফিটটা স্থির ছিল। তারপরে কিন্তু মুনাফাটা কমেছিল অল্প করে। তারপর দ্রুত বেড়ে এটা একেবারে সর্বোচ্চ বিন্দুতে গিয়েছিল। তারপরে এটা কিন্তু একেবারে সর্বনিম্ন বিন্দুতে চলে এসেছে। সো এই ৫ টি পয়েন্টকে আমি ইংরেজিতে কিভাবে লিখতে হয় সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এখন। তো আমাদের লাইন গ্রাফ লেখার প্রথম ইন্ট্রোডাকশন লিখার পরে আমরা একটা স্পেস দেব। মনে রাখবেন ইন্ট্রোডাকশন লিখার পর একটা স্পেস হবে। স্পেসের পর আমি বডি প্যারাগ্রাফ শুরু করব। বডি প্যারাগ্রাফে আমি এখানে প্রথম যে মুনাফা স্থিরভাবে বেড়েছে এই লাইনটিকে বা এই কথাটিকে আমি ইংরেজিতে লিখেছি। তো ইংরেজিতে লিখার জন্য আমি যা করেছি সেটা হলো যে আমি এখানে দেখুন যে আমি বিভিন্নভাবে লিখেছি, বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার। আমি আপনাদেরকে বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার শিখানোর চেষ্টা করছি। আপনারা এটা একটু আপনাদের জন্য একটু কনফিউজিং হবে। কিন্তু সেটা হলো যে আসলে আপনি এখানে ৫ টি ইনফরমেশন আমরা জানি দেবেন। ৫ টি ইনফরমেশন যদি আপনি একই সেন্টেন্স স্ট্রাকচারে না লিখে একটাকে আপনি যদি ভার্ব, অ্যাডভার্ব দেন, এরপরটাকে আপনি নাউন, অ্যাডজেক্টিভ, এরপরটাকে আবার আপনি ভার্ব, অ্যাডভার্ব, এরপর আমরা জানি যে এখানে যেহেতু একটা সহজ জিনিস, অনেক ক্ষেত্রে আমাদেরকে ২-৩ টা ইনফরমেশন থাকে, অনেক বেশি ইনফরমেশন থাকে। সেক্ষেত্রে আপনি যদি কয়েকটা ইনফরমেশনটাকে আপনি কম্পেয়ার করেন একটার সঙ্গে একটা, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কস বেড়ে যাবে এবং এইভাবেই কিন্তু রাইটিং টাস্ক 1 লিখতে হয়। তো আমি আজকে কম্পেয়ার দেখাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে এইজন্যই বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি এবং পরে আমি কিভাবে কম্পেয়ার করতে হবে, কন্ট্রাস্ট করতে হবে সেগুলো আমি আপনাদেরকে পরের লেকচারগুলোতে দেখাবো। অন্য যখন রাইটিং গুলা আমি আমার লেকচার দেব। তো এখানে দেখুন আমি এখানে প্রথম সেন্টেন্সটাতে আমি ইউজ করেছি যেভাবে আমি কিন্তু ভার্ব অ্যাডভার্ব ফর্মে লিখেছি increased gradually। কিন্তু এরপরে আমি আবার এখানে নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে আমি কিন্তু সেম সেন্টেন্সটি লিখেছি যাতে আপনারা যা আজকে শিখেছেন সেই কনফিউশন যেন আপনাদের না থাকে এবং আপনারা সহজেই যেন বুঝতে পারেন কেন আমি আপনাদেরকে ওই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো ব্রাশ আপ করিয়েছি। সো স্থিরভাবে বাড়ার পর কিন্তু প্রফিট বাড়েনি। প্রফিট কিন্তু একেবারে একটা জায়গায় গিয়ে থমকে গিয়েছে। প্রফিট বাড়েওনি, কমেওনি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু লিখেছি যে একটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সের আমি ২ ধরন দিয়েছি। আমি যেন আপনারা বিভিন্ন ধরনের ভোকাবুলারি শিখতে পারেন। একটা এক্সপ্রেশনই আপনি যেন বিভিন্ন ধরনের ভোকাবুলারি দিয়ে আপনি বর্ণনা করতে পারেন। সেজন্য আমি কিন্তু একটা সেম কথাটাকে আমি ২ ভাবে লিখেছি। সো আপনারা এই সেন্টেন্সটা দেখতে পারেন যে আমি কি সেন্টেন্স লিখেছি। আমি এখানে ধরুন কিছু ভোকাবুলারি ইউজ করেছি। আমি লেভেলড অফ, লেভেল হওয়া মানে আমরা জানি যে সোজা হয়ে যাওয়া, সমান্তরাল থাকা। তো এই ধরনের আমি এখানে প্ল্যাটিউ এই ধরনের আমি শব্দ অর্থগুলো ব্যবহার করেছি। আপনারা এগুলো মনে রাখতে হবে এবং আপনাদের কাজে লাগবে আমি আশা করি। তারপর আমরা দেখছি যে কিন্তু আমাদের এখানে একটা ছোট্ট ড্রপ আছে, অল্প করে কমেছে, সেটাকে আমি ব্যবহার করেছি। দেখুন স্লাইড ড্রপ। আমি শুধু ড্রপ ব্যবহার না করে এখানে আমি কিন্তু স্লাইড ড্রপ ইউজ করেছি। আমরা জানি যে স্লাইডটা হলো আমার অ্যাডজেক্টিভ আর এই ড্রপটা হলো আমার নাউন। আমি অ্যাডজেক্টিভ এবং নাউন আবার আমি কিন্তু অন্যভাবে কিন্তু আমি ড্রপড স্লাইটলি ব্যবহার করেছি পরের সেন্টেন্সটিতে। তো আপনারা বুঝতে পারছেন যে আমি বিভিন্ন ধরনের কিভাবে সেন্টেন্স লিখতে হয় এবং আজকের লেসনে আমি যে আপনাদেরকে বিভিন্ন শব্দ অর্থ শিখিয়েছি এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শিখিয়েছিলাম সেগুলোই আমি দেখাচ্ছি। সো মুনাফা এখানে কিন্তু অল্প কমেছে। এরপর আমরা দেখব যে পরের স্লাইডটিতে আমরা দেখব যে কিভাবে বেশি বাড়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করব এবং কিভাবে আমরা বর্ণনা করব। তারপরের এই সেন্টেন্সটিতে দেখুন আমি কিন্তু প্রথমে শুরু করেছি অন দ্য আদার হ্যান্ড।
অন দ্য আদার হ্যান্ড বলতে আমরা সাধারণভাবে বুঝি যে অন্য হাতে। জি, এটা বলছি যে আমি হঠাৎ কমে যাওয়া থেকে আমি অন্য ধরনের একটা কথা বোঝাচ্ছি, বিপরীত ধরনের কথা বলছি। সেক্ষেত্রে আমরা অন দ্য আদার হ্যান্ড আমরা কিন্তু লেখার মাঝে, মাঝে এরকম আফটার দ্যাট, দেন, তারপরে আমরা অন দ্য আদার হ্যান্ড এই ধরনের শব্দগুলো কিন্তু এই ধরনের শব্দ বা এই ধরনের ফ্রেজ গুলো যখন আমরা ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু আমাদের লেখাটা অনেক বেশি এনরিচ হবে এবং আমরা অনেক বেশি মার্কস তুলতে পারবো। তো অন দ্য আদার হ্যান্ড লিখে আমি লিখেছি যে এখানে ড্রামেটিক ইনক্রিজ হয়েছে। আমার ইনক্রিজ এর কিন্তু বিভিন্ন ধরনের ধরন আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ড্রামেটিক ব্যবহার করেছি। আমরা কিন্তু এখানে স্লাইড ব্যবহার করলে এটা কিন্তু ভুল হবে। সো আমি কিন্তু এখানে ড্রামেটিক ইনক্রিজ লিখেছি। এখানে আমি ড্রামেটিক ইনক্রিজ না লিখে আমি লিখতে পারতাম সোর। আপনারা জানেন যে SOAR আমরা যখন আমি সোর লিখবো তখন কিন্তু আমি এটার সঙ্গে আর কিছু লিখতে হবে না। সোর বলতে বোঝাবে যে এটা অনেক বেশি র্যাপিডলি বেড়ে যাওয়া। সো আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের শব্দ অর্থ আপনি দিয়ে কিভাবে লিখতে পারবেন সেটা আমি একটু সাধারণ ধারণা দিচ্ছি আপনাদেরকে। তো এখন এখানে আমি দেখাবো যে পিক থেকে বটমে চলে গিয়েছে সেটাকে আমরা কিভাবে বর্ণনা করেছি। এখানে আমি একটা কথাই বলবো, আমি দেখুন শার্পলি ব্যবহার করেছি একটা অ্যাডভার্ব। আমার এখানে ভার্বটা হয়েছে ড্রপড শার্পলি। সো যেহেতু খাড়াভাবে এখানে নিচে নেমেছে সেজন্যই আমি এই এই ভার্ব এবং এই অ্যাডভার্বটা ব্যবহার করেছি এবং আপনারা সেন্টেন্সটা দেখতে পেরেছেন। তো এর পরের স্লাইডে আমি ইন্ট্রোডাকশন এবং 5টি যে পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, 5টি সেন্টেন্স আমি বিভিন্ন রূপ দেখিয়েছি, বাট আমি 5টি সেন্টেন্স আমি লিখবো এবং মোটামুটি আমি একটা পুরো প্যারাগ্রাফটাকে আমি দাঁড় করাবো। সো আসুন দেখি। তো আজ আমি এখন শেষ স্লাইডটাতে চলে এসেছি। আমি এখানে ইন্ট্রোডাকশনটাকে অ্যাড করেছি এবং বডি প্যারাগ্রাফের যে 5টি টপিক ছিল বাংলাতে আমি বলেছিলাম সেই টপিকগুলোকে ইংরেজিতে বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখিয়েছি এবং 5টি বেস্ট সেন্টেন্সকে আমি বেছে নিয়েছি। নিয়ে আমি আমার প্যারাগ্রাফটাকে আমি দাঁড় করিয়েছি। তো এখানে আমি কনক্লুশন লিখিনি। সো এটা 150 শব্দ হয়নি। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে লিখতে হয়। তো আজকে এখানে আমি দেখুন যে আমি এখানে কিন্তু আফটার দ্যাট, দেন, অন দ্য আদার হ্যান্ড, ফাইনালি এগুলো ব্যবহার করেছি। লেখার মাঝে এগুলো ব্যবহার করতে হবে। আমি আমার পরের লেকচারে এই সবগুলো নিয়ে আলোচনা করব। তবে অনেকেই না বুঝে হাউএভার, মোরএভার এগুলো ব্যবহার করে থাকেন বেশি। এগুলো কিন্তু বেশি ব্যবহার করা যাবে না। এগুলো এমনভাবে ব্যবহার করতে হবে যাতে এটা যেখানে দরকার সেখানেই আপনি ব্যবহার করতে হবে। তো আমি একটু রিক্যাপ করি আজকে আমরা কি পড়লাম। আজকে আমরা দেখলাম প্রথমত কি ধরনের ভোকাবুলারি আমরা দেখাবো। আপওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ড, মানে উপরের দিকে নিচের দিকে হলে আমরা যদি কোনো চেঞ্জ না হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। যদি বাড়ে কমে এবং একটা ঢেউ খেলানো হয় সেক্ষেত্রে আমরা ফ্লাকচুয়েশন বা ফ্লাকচুয়েট হয় এগুলো ব্যবহার করা শিখেছি। এছাড়া আমরা শিখেছি যে কি ধরনের আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ব্যবহার করতে পারি, আমরা কিভাবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ব্যবহার করে সেন্টেন্স স্ট্রাকচারটাকে পরিবর্তন করতে পারি। সো এই জিনিসপত্রগুলো আমরা দেখেছি যে ইন্ট্রোডাকশন লেখার জন্য আপনারা কিভাবে একটা ফর্মুলা ব্যবহার করতে পারেন। তারপর বডি প্যারাগ্রাফে আপনারা কিভাবে লিখতে পারেন। কিন্তু একটা কথা বলি, এখানেই কিন্তু শেষ নয়। আমার আরো অনেক কিছু বলার আছে পরের ক্লাসগুলোতে। আমি জাস্ট স্টার্ট করলাম। কারণ এই লেখাটাকে আরো অনেক এনরিচ করা যেত, কিন্তু আমি আসলে আজকে কমপ্লেক্স করিনি। কারণ আমাদের আজকে সহজ একটা লাইন গ্রাফ ছিল। এখানে পরীক্ষায় সাধারণত 2-3টা লাইন গ্রাফ একটি গ্রাফের ভেতর থাকে। ফলে অনেক কম্প্যারিজন করার সুযোগ থাকে, অনেক কন্ট্রাস্ট করার সুযোগ থাকে, অনেক ধরনের কম্পাউন্ড সেন্টেন্স লেখার সুযোগ থাকে। সো আপনি ভালো নাম্বার পেতে হলে আপনাকে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স লিখতে হবে এই ভোকাবুলারিগুলো ব্যবহার করে। সো আশা করি আপনারা আমার পরের ক্লাসগুলো দেখবেন। এবং শেষ কথাটা হলো, আমি আজকে আপনাদের জন্য যে কুইজগুলো দেবো এই কুইজগুলো শেষ করার চেষ্টা করবেন। আদারওয়াইজ কিন্তু আপনি লেকচারে যা শিখেছেন সেটা কিন্তু আপনি আসলে যদি কিছু না বুঝেন আমার ওই কুইজগুলো করলে আপনারা আরো ভালোভাবে তা রপ্ত করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।